হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা একটা ছোট্ট টেস্ট নিয়েছিলাম। তো ওই টেস্টে যারা মিনিমাম 9 নাম্বার পেয়েছেন শুধুমাত্র তারাই এই নেক্সট ক্লাসগুলো করবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনারা ভালো মতো সেন্টেন্সটা বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত আমার পরবর্তী ক্লাসগুলোতে আপনারা জয়েন করবেন না, তাহলে আপনাদের সমস্যা থেকেই যাবে। তো আপনারা আগে ক্লিয়ার হবেন, তারপর হচ্ছে নেক্সট ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজকে আমরা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এত বিস্তারিত কেন এইভাবে পড়াচ্ছি বা বলছি বিষয়গুলো। তো আসলে একটা ভাষা যখন আপনি ডিটেইল না শিখবেন তখন কিন্তু আপনার সেইটাতে জড়তা থেকেই যাবে। আর হঠাৎ করে কোনো একটা বিষয় যদি প্রয়োজন হয় আপনার, যে লিখতে প্রয়োজন, অথবা কোনো একটা চিঠিপত্র আপনি পেয়েছেন হাতে, ওটা আপনি পড়ছেন কিন্তু কোনো কিছু বুঝতে পারছেন না, তো ওই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে আসবে। তো আমি চাই যে আমার ক্লাস করার পরে যারা ইংরেজি শিখবেন, আমি চাই যে একদম ডিটেইলডভাবে আপনারা সব কিছু জানেন। একটু লং প্রসেস, সময় লাগবে, আর এটা কোনো বড় বিষয় না। আমি মনে করি যে দীর্ঘ সময় ধরে শেখা এটা খুব ভালো বিষয়। তো আপনারা হচ্ছে একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের ইন ফিউচার যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন ইংলিশে। তো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে হলো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল আমি লিখি, যেমন কি আই ইট রাইস। তো এইখানে আমরা প্রথম ক্লাস কি দ্বিতীয় ক্লাসে যেন করছিলাম যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটা কি? যেমন যে কোনো সেন্টেন্সেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটাই প্রয়োজন হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো দুইটা হইলেই আমাদের একটা সেন্টেন্স হয়। আসলে সাবজেক্টটা কি, ভার্বটা কি, আর অবজেক্টটা কি? যেমন যে কোনো সেন্টেন্সেই আমাদের এই ভার্বটা লাগবে। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া জিনিসটাকে আমরা পার্টস অফ স্পিচে এটা পড়বো, আপাতত একটু ধারণা দিয়ে রাখি, তাহলে আমাদের হচ্ছে ওই পার্টস অফ স্পিচটা করতে সুবিধা হবে। এই ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে কোনো কাজ করা বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে। তো এই ক্রিয়া দ্বারা যে কোনো একটা কাজ করা বোঝাবে। আমরা দৈনন্দিন জীবনে যে সকল সেন্টেন্স ব্যবহার করে থাকি, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কোনো না কোনো কাজের কথা বর্ণনা করা থাকে। কাজ না হলে কিন্তু আমাদের কোনো সেন্টেন্সের কোনো মানেই দাঁড়ায় না। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই ক্রিয়া বা ভার্ব। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে কর্তা। কর্তা বলতে যে এই ক্রিয়াটা সম্পন্ন করে, যে এই কাজটা করে, সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্টটা কি? যে কাজটা করে বা যে বিষয়টা সম্পর্কে সে এই কাজটার কি বর্ণনা, যে আমি এই কাজটা করতেছি, কী ধরনের কাজ করি, এটা হলো অবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে উদ্দেশ্য, যে কোন উদ্দেশ্যে এই ক্রিয়াটা করা হচ্ছে। তো এই আর কি বিষয়। এই গেল আমাদের বিস্তারিত সাবজেক্ট, ভার্ব। আর কিছু এটা কোনো বিষয়ই না, এটা হচ্ছে একটা সেন্টেন্সের একাধিক সাবজেক্ট থাকতে পারে, একাধিক ভার্ব থাকতে পারে, একাধিক অবজেক্ট থাকতে পারে, এই আর কি। কিন্তু এই তিনটাই থাকবে, এর বেশি থাকবে না। আচ্ছা, এখন আসা যাক আরেকটা বিষয়, সেটা হলো ইংলিশ এবং বাংলার পার্থক্য। ইংলিশে কি লিখি? আই ইট রাইস। বাংলা হচ্ছে আমি ভাত খাই। আচ্ছা, যখন আমরা একটা ইংরেজি সেন্টেন্স আর বাংলা সেন্টেন্স একখানে করব বা বুঝতে যাব, তো সেক্ষেত্রে আমরা এটাকে তিন ভাগে ভাগ করব। একটা কি, এই যে সাবজেক্টের ঘর, ভার্বের ঘর, আর হচ্ছে অবজেক্টের ঘর। তো এই তিন ভাগে ভাগ করলে একটা জিনিস কি দাঁড়ায়, সেটা হচ্ছে, যেমন দেখেন
আই মানে আমি, ইট মানে তো খাওয়া না, আর রাইস মানে তো মানে ইট মানে তো ভাত না, আর রাইস মানে তো খাই না, এটা না। তো যখন আমরা বাংলা আর ইংলিশের এই পার্থক্যটা বুঝতে পারবো তখন আমাদের ইংলিশ শিখতে সুবিধা হবে। ইংলিশে সবসময় সাবজেক্টের পরে এই ভার্ব থাকে, আর বাংলায় হচ্ছে সাবজেক্টের পরে এই অবজেক্ট থাকে। তো এইটাই যারা দ্রুত বুঝতে পারবে তাদের জন্য ইংলিশ বলা কোনো বিষয়ই না। যেমন কি আই ইট রাইস মানে কি আমি খাই ভাত। তো বাংলায় আমরা আমি খাই ভাত এইভাবে না বলে আমরা বলে কি আমি ভাত খাই। তো এই আর কি ইংলিশ আর বাংলার মধ্যে এইটাই পার্থক্য। ইংলিশে হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, আর বাংলায় হচ্ছে সাবজেক্টের পরে অবজেক্টটা আসে, যে আমি কি খাই সেইটাই আগে। আর ইংলিশে হচ্ছে আমি খাই, খাওয়াটাই আগে, তারপরে কি খাই সেটা পরে। তো এই হলো বিষয়, আর কোনো বিষয় না। ইংলিশ এইটুকুই, আমাদের বাংলার ইংলিশের মধ্যে এই সামান্যতম এই পার্থক্য যেটা আছে, এটা যদি আমরা দ্রুত বুঝতে পারি তাহলে আমাদের এই ইংলিশ বলাটা অনেক সহজ হয়ে দাঁড়াবে। তো আজকের ক্লাসটা এটা এই পর্যন্তই ছিল, এটা তেমন কোনো বড় ক্লাস ছিল না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পার্টস অফ স্পিচ এটা আমরা আলোচনা করব। আমি আসলে মানে এইভাবে কোথাও পাবলিক স্পিকিং কোথাও তেমনভাবে করিনি, তো বলার মধ্যে আমার একটু আঞ্চলিকতা চলে আসতে পারে, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব যে আমার মানে বাংলা ভাষা বলাটা যেন শুদ্ধ হয় ইংলিশের মতোই, আর ইংলিশটাও আমি আপনাদের সাথে সাথে আমারও প্র্যাকটিস হবে, তখন আমারও বলতে অনেক সুবিধা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা পর্যন্ত ছিল, আর নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শিখব।